হাসপাতালে যাও না, ডক্টর দেখিছো? না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আর ইউ ম্যাড? পাগল তুমি? দেখি সামনে আসো আগে, আসো। কথাটা বলে ওর কপালে হাত দে। দেখি জ্বর তো মাথা পুড়ে যাচ্ছে। তোমার মাথায় পানি দেয়নি কেউ? না ম্যাডাম, পানি দেওয়ার মতো কে আছে যে দিবে? তুমি যার সাথে থাকো, আই থিঙ্ক তোমার আম্মু কই। কথা বলতে দেখি ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কি ব্যাপার, কাঁদছো কেন? আসলে ম্যাডাম, 3 দিন হলো আম্মু মারা গেছে। তুমি কাউকে বলনি কেন? আমার এই পৃথিবীতে আম্মু ছাড়া আর আমার কেউ ছিল না, আমি কাকে বলবো? বিষয়টা বুঝতে পেরে আমি বললাম, ঢেই রাখবা, বাসের ভিতরে যেতে বলবা না? ম্যাডাম, এটা তো বাসা না, এটা ডাস্টবিন বলতে পারেন। এখানে আসলে আপনার জামাতে ময়লা জড়িয়ে যাবে। আবার খোঁচা দিয়ে কথা বলছো? আমি সরি, আসলে বুঝতে পারিনি। ওই দিন না বুঝে অনেক কথা বলে ফেলছি। আমার উপরে রাগ করে থেকো না, আমি আসলে সেদিন বুঝতে পারিনি। আচ্ছা ম্যাডাম, হাসেন। আমি তো ভিতরে গিয়ে সত্যিই অবাক, এটা কোনো থাকার বাসা হলো? যাই হোক, তোমাদের এখানে কল কোথায়? ম্যাডাম, এই তো পাশে। তুমি এখানে বসো, আমি বাইরে গিয়ে একটা বালতিতে একটু পানি নিয়ে আসলাম। কি করছেন? সি সি সি। চর মেরে দেবো বেয়াদব ছেলে, চুপচাপ এখানে শুয়ে পড়ো। ম্যাডামের রাগী মুখ দেখে আমি আর কোনো কথা বললাম না, আমি চুপচাপ শুয়ে পড়লাম। এরপর ম্যাডাম আমার মাথায় পানি দিতে লাগলো। বেশ ভালোই লাগছিল সেই সময়। যখন কপালের উপরে পানি পড়তেছিল তখন সারা শরীরটা কেমন যেন শীতল হয়ে আসতেছিল। আমি যে একটু আগে কষ্টতে কুকড়ে কুকড়ে কাঁদছিলাম ভুলে গেলাম সব কিছু, কিছু সময়ের জন্য। এরপর ম্যাডাম সুন্দর করে আমার মাথায় একটা কাপড় দিয়ে মুছে দিল। ওই, ওঠো এখন। কেন ম্যাডাম? তা বলে চুপচাপ পড়ো। চুপচাপ ম্যাডামের কথা শুনে পোশাক বদলে নিলাম। এই আপনারা আবার কিন্তু উল্টা উল্টা ভাইবেন না। আমি যখন পোশাক চেঞ্জ করছিলাম ম্যাডাম তখন বাইরে ছিল। তারপর চুপচাপ করে ম্যাডামের সাথে হাঁটতে লাগলাম। একটু সামনে যেতে ম্যাডাম একটা রিক্সা নিল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ওঠো। উঠবো না, আমি সরি। উঠতে বলতেছি, উঠো। ম্যাম, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি করতেছেন? একটু কি ভেবে করছেন? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি ভেবেই করতেছি। কথাটা বলে ম্যাডাম রিক্সা থেকে নেমে আমাকে রিক্সায় উঠায়, তারপর নিজে ওঠে। এরপর রিক্সা নিয়ে একটা হাসপাতালের সামনে আসে। এরপর আমাকে ডাক্তার দেখায়, তারপরে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে। ম্যাডাম, এবার হইছে, এখন আমি বাড়িতে যাই। কথাটা বলতেই ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি ভয়েতে মাথা নিচু করে ফেলি। এই ছেলে, এত কথা বলো কেন? আমার এই আঙুল দেখছো? একেবারে খামচি দিয়ে মাংস তুলে নেব। চুপচাপ যা বলে অনুসরণ করো। অনুসরণ তো করবো ঠিক আছে, বাট এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। হোপ, বেশি বেশি হচ্ছে না, যা হচ্ছে ঠিক হচ্ছে। তার মুখ দিয়ে যেন আরেকটা কথা না শোনে। কথাটা বলতে অব্র ভয়ে মাথা নিচু করে জড়সড়ি হয়ে যায়। আমি মনে মনে হেসে ফেললাম। পরে একে সোজা নিয়ে একটা মার্কেটে আসলাম। তারপর ম্যাডাম, এখানে আসলেন কেন? আসলে আম্মুর জন্য আর আমার হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করব। ওকে ম্যাম, তবে ম্যামের মুখে তার হাজব্যান্ড আছে কথাটা শুনে কেমন জানি আমার ভিতরে খারাপ লাগা কাজ করলো। তারপর বুঝতে পারলাম আমার ভিতরে যে আবেগটা আছে এটা ভুল, যা জেগে জেগে স্বপ্ন দেখার সমান। আর তার হাজব্যান্ড থাকতেই পারে, এতে আমার কি? এই আসো। এরপর আম্মুর জন্য কিছু কেনাকাটা করলাম। এই তুমি এদিকে আসো। আঙ্কেল, এই ছেলের মাপে কিছু প্যান্ট আর টি শার্ট শার্ট দেখান তো। ম্যাডাম, আমার মাপের কেন? আমার হাজবেন্ড তোমার সাইজের দেখতে, তাই আর কি বললাম। ও আচ্ছা। তারপর কিছু কেনাকাটা করে মার্কেট থেকে বের হলাম। ম্যাডাম, এখন গাড়িতে যাই আমি। এই এত বাড়ি বাড়ি করছো কেন, বুঝলাম না তো। এগুলো বাড়ি পৌঁছে দেবে কে আমায়? আমার সাথে চলো। তারপর আমি ওকে বাড়ি নিয়ে চলে আসি। কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে। আমার পাশে একটা ছেলে দেখতে পেয়ে মা তো অবাক। কিরে মা, ছেলেটা কে? তোমাকে সব বলছি, আগে ঢুকতে দাও। তারপর বাসায় ঢুকি। এই অব্র, এদিকে আসো।
জি ম্যাম, বলেন। এগুলো ওই রুমে নিয়ে যাও। ওখান থেকে যে কোনো একটা সেট তোমার পছন্দ হয় পরে নাও। ম্যাম, এগুলো না আপনার হাজবেন্ডের জন্য। আরেক সেট তোমার জন্য কিনেছিলাম। এখন যাও, ওখানে গিয়ে চেঞ্জ করে আসো। আর আম্মু, তুমি আমার সাথে আসো আমার রুমে। এরপর অভ্র পোশাক পরিবর্তন করতে চলে যায় চুপচাপ, আর মিমের মা মিমের সাথে তার রুমে যায়। রুমে ঢুকতেই মিমের মায়ের প্রশ্ন শুরু। এটা কে? আর ওকে বাসায় আনলি কেন? আর আজ পর্যন্ত কোনো ছেলের সাথে তোর তো কথা বলতে দেখি নাই। তুই একটা ছেলেকে আজ বাসায় আনলি, আরও তোর হাজবেন্ডের কথা বললো। বুঝলাম না, তুই কি বিয়ে করেছিস? আমাকে না বলে এত বড় একটা কাজ করলি। এই জন্য কি তোকে জন্ম দিয়েছিলাম? ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে। থামবা তুমি? আমাকে কিছু বলতে দাও। তাহলে শোনো, ছেলেটা এতিম, ওর কেউ নেই। আর কে যেন ওকে রাস্তার পাশে ফেলে যায়। এতিমখানাতেই বড়। পরে একটা ফ্যামিলি ওকে দত্তক নেয়। তবে একটা রোড অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলির, অর্থাৎ এই ছেলের বাবা মারা যায়, মানে দত্তক বাবা। শেষে তার যা যা ছিল সব দখল করে নেয় ছেলে, আর তার মাকে বাড়ি থেকে বের করে নেয়। তো বস্তিতে তার পরে তারা থাকতো। ছেলেটা অনেক মেধাবী, আমার কলেজে পড়ালেখা করে। 3 দিন আগে কলেজে আমি ওকে দেখি। তারপর কলেজে যা যা হয় সব কিছু মাকে খুলে বলে। তারপর অনেক দিন না কলেজে অ্যাবসেন্ট দেখে ওকে আমি দেখতে যাই। গিয়ে শুনি 3 দিন আগে নাকি ওর মা মারা যায়। এই পৃথিবীতে ওর আর কেউ নেই। তার উপর ছেলেটা অনেক অসুস্থ, তাই ওই পরিবেশে ফেলে আসতে পারলাম না। এতদিন আমিও তো এভাবেই কষ্ট করে বড় হয়েছি। কতটা কষ্ট হয় আমি তো জানি মা। তাই কেন জানি আমার বিবেকে বাধা দিল ওকে ওখানে রেখে আসতে, আর সেই জন্য বাসায় আনছে। অনেক মেধাবী ছেলে, ওর একটু সহযোগিতা পায় তাহলে অনেক ভালো একটা জায়গায় যেতে পারবে পড়ালেখা করে। আমরা না হয় তাকে সেই সুযোগ করে দিই, কি বলো মা? আর বিয়ের বিষয়টা ওকে যদি বলতাম আমি তোমার জন্য পোশাক নিচ্ছি, ও জীবনও নিত না। তাই ওরে মিথ্যে বলেছি আমার হাজবেন্ডের জন্য নিচ্ছে। কেন, ওর ব্যাকগ্রাউন্ড আমি একটু চেক করে দেখেছি। ও সারা রাত পড়ে, আর দিনে মাত্র 2টা ক্লাস করে, আর বাকি সময় কাজ করে। আবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে। এই টাকা দিয়ে ওর পড়ালেখা, নিজের খাওয়া দাওয়া করে যা টাকা বাঁচে থাকে ওইটা দিয়ে আবার রাস্তার এতিম শিশুদের পায়, তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করে দেয়। নিজের থাকার জায়গা নেই সেই ছেলে এমন করেছে। একবার ভেবে দেখো ছেলেটার মন মানসিকতা কতটা ভালো। আর দেখো না, এই শহরে কোটিপতি বাবা, তারা কি তাদের কলকা থাকতেও অসহায় গরিব দুঃখী রাস্তার পাশে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ায়? ছেলেটা ভিন্নতা দেখো তাদের সাথে। তাহলেও যদি একদিন বড় হতে পারে, ওর মাধ্যমে কতগুলো ছেলে মেয়ের জীবন পরিবর্তন হবে, ভেবে দেখছো? মাশাল্লাহ, আজকে তুই একটা কাজের মতো কাজ করেছিস। আজ থেকে আমার একটা মেয়ে না, আর এক ছেলে এক মেয়ে। ছেলেটার নাম কি? ওর নাম অভ্রমা। বাহ, মাশাল্লাহ, নামটাও তো অনেক সুন্দর। আর মা শোনো, ও একটু পরে আসলে ওরে কিছু বলে 3-4 দিন এখানে রেখে থেকে যেতে বলবা। তারপর 2 দিন গেলে ওকে এখানে পার্মানেন্টলি থেকে যেতে বলবা। একবারে বললে না করে দেবে, বুঝলা? গেলে একেবারে জীবনও থাকবে না। তাই তুমি আস্তে আস্তে করে বোঝাবা, সেটা এখানেই থেকে গেলে ঝরে যাবে। কথাগুলো শেষ নাই হতে অভ্র ড্রেস চেঞ্জ করে চলে আসে। এসেই বলতে থাকে। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, এখন আমি যাই। ম্যাম, আপনার সাথে কালকে কলেজে ইনশাল্লাহ দেখা হবে। কি যে বলো বাবা, তুমি আমাদের বাসার অতিথি। তাছাড়া একটু আগে আমি তোমার ব্যাপারে মিমের কাছ থেকে সবই শুনলাম। দেখো বাবা, কিছুদিন আমাদের এখানে থেকে যাও না। তোমার তো ওখানে একা একা থাকা কেমন দেখায় না? তারপরও তোমার আম্মু এখন নাই,
বিষয়টা একটু কেমন দেখায়, তাই এখানে কিছুদিন থাকো, মন ভালো হয়ে যাবে, তারপর না হয় যাও। না আন্টি, আপনি এমনিতেই অনেক ভালো, আপনার কথা শুনে অনেক খুশি হয়েছে, কিন্তু এখানে থাকাটা তো খুব বেশি ভালো দেখায় না, তাই না? সমাজ বলে তো কিছু একটা আছে, কি ভাববে বিষয়টা যদি একটু খেয়াল করে দেখেন। এখন তো সবাই এই তিল থেকে তাল বানিয়ে দেয়। তুই একটুখানি ছেলে, তোর এত কথা কোথা থেকে আসে? আম্মু যেহেতু বলেছে এখানে থাকতে, তার মানে তুই এখানে থেকে যা, আর একটা কথাও বলবি না। আচ্ছা। থাম, হইছে। ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কথাগুলো শুনে আমার অনেক ভয় করলো। আমি আর কোনো কথা না শুনে সোজা চলে গেলাম ফ্রেশ হতে। অভ্র ফ্রেশ হতে গেলে মিম আর মিমের মা হাসাহাসি শুরু করে দেয় আর বলতে থাকে, দেখছো মা, ও আমাকে কত ভয় পায়। তাই তো দেখলাম। ঠিক আমি ফ্রেশ হয়ে এসে বেলকনিতে গিয়ে বাইরের পরিবেশটা দেখছি। এটা আমার কাছে স্বপ্নের মতো। এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে আমি এইভাবে পরিবেশটা দেখব, খোলা আকাশটা দেখব, তা কখনো ভাবতেই পারিনি। এর মধ্যেই কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠলাম, আর পিছনে তাকাতেই যাকে দেখি তা তো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি বেলকনিতে কি করো? জানালা দিয়ে চাঁদ দেখতেছি। পাগল ছেলে, জানালা না গো, বেলকনি বলে। আসো দুজন একসাথে তারা গনি, কে কয়টার গুনতে পারি। আমি কি স্বপ্ন দেখছি? আপনি কি সত্যি আমার সেই ইংলিশ ম্যাডাম? এত ম্যাম ম্যাম বলো কেন? তুমি আমার নাম ধরে ডাকবা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন আপনি? শিক্ষিকার কি নাম ধরে ডাকা যায়? থাক, বেশি পেকে গেছো বুঝতে পারছি। নিজেকে আমি পাশে চেয়ারে বসো। চলো তারা গনি। ওকে ম্যাম। 1 2 3। এতগুলো তারা কি করে গুনবো? এই দেখো দেখো, আকাশ দিয়ে আলোর মতো কি যায়। আমি তো ম্যামের দিকে তাকিয়ে একদম হতভম্ব হয়ে গেছি। ম্যাম একটু আগেই হয়তো গোসল করে আসছে, তার চুলগুলো ভেজা। আমার এক হাত ধরে যখন উপরের আলোগুলো দেখতে লাগলো, আমি যেন এক অজানা জগতে হারিয়ে গেলাম। কি হলো, এভাবে আমার দিকে কি দেখো? কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম, আর একটু মুচকি হেসে বললাম, ম্যাম, অধিকাংশ প্লেন এগুলা, কেননা রাতে অসংখ্য প্লেন যায়। খেয়াল করলে দেখবেন কিছু সময় পর পর আকাশ দিয়ে প্লেন যাবে, আবার মাঝে মাঝে উল্কাপিণ্ড হতে পারে। বাহ, তুমি তো সবই বুঝো। এভাবে দেখতে দেখতে সময় কাটতে থাকে। দেখতে দেখতে 3টা দিন চলে যায়। 3 দিন পরে যখন অভ্র বাসায় যেতে যায়, তখন বাবা দেখো, তোমাকে যে কি করে বলবো, কয়েকটা দিনে বুঝতে পারছি তোমার মতো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখো আমার ছেলে নেই, তোমারও কোনো ফ্যামিলি নেই, কোথায় যাবা, কি করবা, কি খাবা, সারাক্ষণ আমার টেনশন হবে। তুমি কি চাও তোমার এই মাটাকে সবসময় এভাবে টেনশনের মধ্যে রাখতে? আমি চাই তুমি আমার ছেলে হয়ে আমার বাসাতে থেকে যাও। আমি আমার একটা ছেলে পাবো, তুমি মন খুলে পড়ালেখা করবে। তোমাকে তো এমনি এমনি থাকতে দিব না, তোমাকে কথা দিতে হবে তুমি ভালো করে পড়বে, একজন ভালো প্রশাসনিক ক্যাডার হবে। কথাগুলো শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারি নাই। অনেক দিন হলো মায়ের ভালোবাসা পাই না, আর বাবার তো নাই বলি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আন্টিকে ধরে কাঁদতে লাগলাম, আর আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল।